স্বাগত নিউজ ফর সংবাদের সাথে আছি আমরা দুইজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে 4 জনের। এমন দাবি করে ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের তেল আবিবের দাবি নাকচ করেছে খামেনির দেশ। তবে উভয় দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আকাশ সীমা খুলে দেয়ায় স্বাভাবিক হয়েছে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনে গেল 13 জুন ইরানে হামলা করে ইসরায়েলি বাহিনী। জবাবে তেল আবিবে পাল্টা হামলা চালায় আয়াতুল্লাহ খামেনির দেশ। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। এমন আবহে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় যখন সোমবার মধ্যরাতে মধ্যপ্রাচ্যে কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। কেননা ইরানের এমন বদলার জবাবে পাল্টা আঘাত না করে এর কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইরান ইসরায়েল খানিকটা অনীহা প্রকাশ করলেও পরে যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। এমনকি ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবিও করেছে নেতানিয়াহু সরকার। যদিও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরান, তবে ইসরায়েলি বাহিনী যদি আবারও হামলা করে তাহলে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুত বলেও সতর্ক করেছে তেহরান। যদিও ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। দুই দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হতাশ ডোনাল্ড ট্রাম্পও। এদিকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। সোমবার মধ্যরাতে কাতারের সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আগেই এসব দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। আসমাতুলি, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ থামবার সম্ভাবনা তৈরি হয়েও যেন থামছে না। এ নিয়ে কূটনৈতিক জটিলতা এখনও কাটেনি বলে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। এই যুদ্ধ বিশ্ব কূটনীতিকে জটিল পর্যায়ে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এদিকে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজের মতে মার্কিন সমর্থন ও সহযোগিতায় যুদ্ধ শুরু হয়েছে, তাই এই যুদ্ধ তাদেরই থামাতে হবে। তবে এই যুদ্ধে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ, ইরান ইসরায়েলের সংঘাত শঙ্কায় ফেলেছে পুরো বিশ্বকে। বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব, কূটনৈতিক সমীকরণকে জটিল করা সহ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে গেছে এই যুদ্ধ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় চলমান যুদ্ধ থামাতে দুদেশ সম্মত হলেও সহজে জটিলতা কাটবে না বলে ধারণা করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যে গত 2-3 দশক ধরে যে বিবর্তন চলছে সেটা কিন্তু এখনো চালু আছে, এবং এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে রাজি হলেও জটিলতা শেষ হয়নি। মধ্যপ্রাচ্য অনেক জটিল জায়গা, এবং সেখানে যেহেতু তেল এবং গ্যাস সম্পদের মতো সম্পদ আছে, কাজে সকলেরই দৃষ্টি সেখানে আছে, এবং সেই কারণেই আপাতত যুদ্ধ পরিস্থিতি খানিকটা স্থিমিত হয়েছে বলে মনে হচ্ছে, যেটা রিলিফ বলবো আসার কথা। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যার জটিলতা সমাধান হয়ে গেছে, এটা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের নানা চুক্তিতে মতবিরোধে এই যুদ্ধের সূত্রপাত, এবং এই যুদ্ধ থামাতে তাদের সমর্থনই মূল বলে মনে করছেন আরেক সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। মার্কিন নির্দেশে এই কাজটি করেছে ইসরায়েল অবশ্য সবসময় মুখিয়ে থাকে কিভাবে একটু ইরানকে বা অন্য কোথাও একটা খোঁচা মারা যায়। উদ্দেশ্যটা হচ্ছে ইরানকে চাপের মুখে কিছু নতি স্বীকার করানো, পারমাণবিক কর্মসূচি, সেই বিষয় নিয়ে আলোচনা, চুক্তি একটা করবে। আগে একটা চুক্তি ছিল 6 দেশের চুক্তি, সেই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ছিঁড়ে ফেলে। কিন্তু যতদিন পর্যন্ত চুক্তি ছিল ইরান সেটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছে, এবং তারা কখনোই এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না যে ইরান কোনো আণবিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। যুদ্ধের এই বাস্তবতায় ইরান ও আমেরিকার সঙ্গে কূটনৈতিক দিক থেকে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ, যাকে অনেকটা ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই কূটনীতি বিশ্লেষক। আমরা তো ইরানের সাথে
সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ইন্ডিপেন্ডেন্ট রিলেশনশিপ আছে। এই সংঘাতের কারণেও কোনো ধরনের পরিবর্তন আনবার মতো কোনো সুযোগ বা প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এই মুহূর্তে ক্ষতির একটা আশঙ্কা ছিল, যদি ধরেন তেলের প্রবাহ, গ্যাসের প্রবাহ বা যুদ্ধ যদি ছড়িয়ে পড়তো উপসাগরীয় অঞ্চলে, তাইলে ক্ষতির আশঙ্কা ছিল এবং তাতে করে আমরাও ক্ষতিগ্রস্ত হতাম। যেহেতু আপাতত যুদ্ধটা থেমেছে, সেটাকে আমি একটা রিলিফ হিসাবেই দেখি এবং সেই আমরা যেটুকু আশঙ্কা করেছিলাম সে আশঙ্কা মুক্ত হওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়েছে বলে আমার ধারণা। কৌশলগতভাবে আমরা মনে করি যে আমেরিকাকে এখন বেশি, বর্তমান সরকারের আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে বেশি না চটাই আমরা আওয়াজটা কম করি। সবার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, সবাইকে বলা যে তোমরা যুদ্ধ বন্ধ করো, আমরা সেটা বলেছি, বাংলাদেশের পক্ষ থেকে সেটা বলা হয়েছে যে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হোক। আর তারপরে আমরা এই যুদ্ধকে নিন্দা করেছি। কিন্তু অনেকে মনে করছেন যে হয়তো বিভিন্ন সময় প্যালেস্টাইন ইত্যাদির ব্যাপারে আমরা যত সোচ্চার হয়েছি, এইখানে আমরা ঠিক ততটুকু জোরে আওয়াজ করি নাই, আমাদের আওয়াজ এবারে জোর একটু কম ছিল। এটা তবে এই যুদ্ধবিরতিতে থাকলেও ভবিষ্যতে বাণিজ্যিক ক্ষতির কথা ভেবে বাংলাদেশকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী 2রা জুলাই। অন্যদিকে জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার শুনানিতে এই নির্দেশ দেয়া হয়। জুলাই আগস্টের গণহত্যা কতটা নৃশংস ছিল তার অন্যতম বড় উদাহরণ আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনা, যেখানে স্বৈরাচার পতনের দিন 5 আগস্ট 6 শিক্ষার্থীকে একটি ভ্যানে তুলে আগুন দেয় পুলিশ, যাদের একজন তখনও জীবিত ছিলেন। মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পায় ট্রাইব্যুনাল। প্রতিবেদনে মোট 16 জনের সম্পৃক্ততা মিলেছে। শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে আগামী 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেন আদালত। আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হয়েছে আগামী 1 জুলাই। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান আছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই চালাবেন কে, সে সিদ্ধান্ত নেবার এখতিয়ার ট্রাইব্যুনালের, প্রসিকিউশনের নয়। বিচারকরাই স্বচ্ছ বিচারের জন্য সিদ্ধান্ত নেবেন পলাতকরা কি ধরনের আইনি সুবিধা পাবেন সে বিষয়ে। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবিকে হাস্যকর বলছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনকে খাটো করেছেন টিউলিপ। এ সময় দুদক চেয়ারম্যান সাফ জানান, টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধের দাবিকেও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। গুলশানের ফ্ল্যাট, পূর্বাচলের প্লট জালিয়াতি সহ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অন্তত 3টি মামলার আসামি বাংলাদেশি নাগরিক ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গত 23 জুন এসব মামলার তদন্ত বন্ধ চেয়ে দুদকে ব্রিটিশ আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাগ্নি। চিঠিতে বলা হয়, মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত ও হস্তক্ষেপ করার চেষ্টা করছে দুদক। এমন ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকরা দুদকের অবস্থান জানতে চান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের কাছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন দাবি হাস্যকর। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর? ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। বাংলাদেশি নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়েই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও সাফ জানান দুদক চেয়ারম্যান। দুদকে কখনো রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিভিন্ন সময় শুনে থাকি দুদক কাজ করে মূলত পেপার বেসড কাজ। আমার হাতে যদি ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে এবং সেই কাগজপত্রে যদি গড়মিল পাই তখনই মামলা হয়, তার আগে তো মামলা হওয়ার কোনো সুযোগ নাই। এটা অ্যাবসলিউটলি ডকুমেন্ট বেসড মামলা। তো কাজে এটা শুধু টিউলিপ সিদ্দিক না, অন্য যাদের বিরুদ্ধে মামলা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এ সময় দুদকের মামলায় টিউলিপ সিদ্দিক সহ বিদেশে পলাতক অন্য আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা নেয়ার কথাও জানান আব্দুল মোমেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন, এমন আশাবাদ উঠে এসেছে দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সফররত বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে চীনের বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এর সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধিরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন। বিভিন্ন বিষয়ে বেইজিংয়ে সহায়তা চেয়েছেন বিএনপির প্রতিনিধিরা। এসব বিষয়ের মধ্যে রয়েছে বাণিজ্য অসমতা দূর করা, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বাড়ানো। মব জাস্টিস নয়, আইনসম্মতভাবেই অপরাধীদের বিচার চায় বিএনপি। সাবেক 3 সিসির বিচারও আইন অনুযায়ী করার দাবি তাদের। দলটির নেতারা বলছেন, মব জাতীয় কর্মকাণ্ডের সাথে জড়িত দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি, বলেন, দলের কেউ মব জাস্টিসে অভিযুক্ত হলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। সেই সাথে সাবেক 3 সিইসির বিচার আইনসম্মতভাবে হোক, এমনটাই চায় তারা। যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা দামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এদিকে রাজধানীর উত্তরায় এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু অভিযোগ করেন, নির্বাচিত সরকার না থাকাতেই দেশে মব জাস্টিস হচ্ছে। দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি, যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পরে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। অবশেষে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আদালতের আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলটির নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। এর আগে 2008 সালে দলটিকে 14 নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে 2013 সালে হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে কমিশন। এর আগে 2016 সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের দলটির প্রতীক দাঁড়িপাল্লাও বাতিল করে দেয় ইসি। আজ বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক সহ আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিল। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আমি আইনজীবী হিসেবে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি রয়েছে সব বাহিনীর। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা আরো বলেন, সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রয়েছে। মব ভায়োলেন্স বন্ধ না হলেও তা কমে এসেছে। এর সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10তম বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে উঠে আসে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্দেশনা ছিল সব ধরনের বাহিনীর প্রতি। আওয়ামী আমলের 3 নির্বাচনী প্রশ্নবিদ্ধ হলেও 2018 সালে দিনের ভোট রাতে হওয়ার যে অভিযোগ, তা সব নির্বাচনকে ছাড়িয়ে যায়। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই রাতের ভোট আর যাতে ফিরে না আসে সে ব্যাপারে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে, সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতে। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেসব কিন্তু লোকজন বলে যে এই নির্বাচন ভালো হয় না। আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনের আমরা দিয়ে দেব। পুলিশের নিষ্ক্রিয়তায় মব ভায়োলেন্স বন্ধ হচ্ছে না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের চেয়ে এই ধরনের সহিংসতা কমেছে। এর সাথে জড়িতদের সবাই আইনের আওতায় আসবে। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে অনেক, আগের থেকে অনেক কমছে। এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে, তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিব। সংখ্যাটা তো যদি আপনি আমার দেন, হয়তো সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট মানে একটা বড় সংখ্যার বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হচ্ছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোমবার তাদের প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও তেমন শোডাউন করতে পারেনি দলটি। আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এরা ঢাকা শহরে এরকম কোনো কিছু করতে পারে নাই। সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে আসছে নতুন প্রকল্প। রোহিঙ্গাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধানে নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় 650 কোটি টাকা। মঙ্গলবার এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 8,974 কোটি 28 লাখ টাকার 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় মোট 15টি প্রকল্প উত্থাপন করা হয়, যেগুলোর ব্যয় ধরা হয়েছে 6,868 কোটি টাকা। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য নেওয়া নতুন প্রকল্পটি 2028 সালের মধ্যে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক সমর্থকদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দুপুর 12টার দিকে ইশরাক হোসেনের নামে স্লোগান দিয়ে ইশরাক সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে 8 জন আহত হন এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, মেয়র শপথের দাবিতে শুরু থেকে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে, কিন্তু স্বৈরাচারের দোসররা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, যারা এখনো সিটি কর্পোরেশনের সকল কাজে হস্তক্ষেপ করছে। তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির 2টি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, এই যে জনগণ সেবা নিতে আসছে স্বস্তিতে, তারা নগর ভবনে প্রবেশ করছে। অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করতে হবে এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। মঙ্গলবার রাজস্ব ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই দাবিতে আজও বিক্ষোভ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ সময় তারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগের দাবি জানান।
অচল অবস্থা নিরসনে এনবিআর কর্তৃপক্ষ গতকাল আন্দোলনরত কর্মকর্তাদের 6 জনকে সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করার এই আদেশ জারি করলেও তেমন কোনো প্রস্তাব পায়নি বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার 5 ঘন্টার কলমবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে পরিষদটি। আমরা কোনো ভাইয়ের মাধ্যমে ওর মাধ্যমে কোনো ফোন কল এগুলাকে আমরা কোনো অগ্রগতির কোনো সিম্পটম হিসেবে নিচ্ছি না। এই পর্যায়ে এটাকেও আমরা বলবো যে আমাদের কাছে কোনো চিঠি আসেনি। সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভাগে উন্নীত করার দাবি জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় অনতিবিলম্বে রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটিকে বাতিল করতে হবে। এনবিআর চেয়ারম্যান মহোদয় বিভিন্ন সভায় ও বক্তব্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈধতা ও অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদা শক্তিশালী করা সহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনের লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে। আন্দোলনকারীরা জানান আগামী দুদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। এরপরও যদি আগামী 27 জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হয় তবে 28 জুন থেকে দেশব্যাপী লাগাতার কমপ্লিট শাটডাউন পালন করা হবে। এর আওতায় শুধু আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া কর, কাস্টমস ও ভ্যাটের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। এনবিআর এর কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের 6 জন সদস্যের সমন্বয়ে এই কমিটি গঠনের পর থেকে এই সংকটের শুরু। এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে এনবিআর কর্মকর্তারা। এরপর আন্দোলনের সামনের সারিতে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হলে রীতিমতো অচল অবস্থা তৈরি হয় রাজস্ব বোর্ডে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।